হ্যালো স্টুডেন্টস, আমি ওয়াসিম বিশ্বাস আমার স্মার্ট জিও স্টাডি চ্যানেলে দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় দ্বাদশ শ্রেণীর একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গের কার্য। তো তার আগে সকলকে বলবো, সকলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও বেল আইকনে ক্লিক করো। তো আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় 100% আসবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি সকলের বিষয়টা ক্লিয়ার হবে। এবং আমি ভিডিওটায় প্রত্যেকটা পয়েন্ট সুন্দর করে একটার সঙ্গে একটা সম্পর্কিত সেইভাবে আমি সাজিয়েছি এবং সুন্দরভাবে উপস্থাপন করেছি এবং বাস্তব ছবি ইনক্লুড করেছি এর সঙ্গে। সকলের ভালো লাগবে আশা করি। দেখো, ছবিটা দেখলে পড়াটাও ক্লিয়ার হয়ে যাবে এবং বাস্তব পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সব ছবিগুলো আমি এখানে ইনক্লুড করেছি এই উপযুক্ত ছবিগুলো পড়ার। তো চলো, বেশি কথা না বলে আজকের গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা শুরু করা যাক। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সমুদ্র তরঙ্গের কার্য, প্রথম পর্ব। বিষয়টায় প্রবেশ করার আগে প্রথমে আমাদের জানতে হবে সমুদ্র তরঙ্গ কী, সেটা আমি অল্প কথায় বলার চেষ্টা করছি। সমুদ্র তরঙ্গ হলো সমুদ্রের মধ্যে অবস্থিত বিপুল জলরাশি একই জায়গায় অবস্থান করে জলের ওঠানামাকেই বলা হয় সমুদ্র তরঙ্গ। বোঝা গেল? অর্থাৎ জল এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায় না, অর্থাৎ একই জায়গায় অবস্থান করে ওঠানামা করে, সেটা হলো সমুদ্র তরঙ্গ। এই প্রসঙ্গে সমুদ্র স্রোতটা কী তাহলে? এর বিপরীতটা, অর্থাৎ সমুদ্র স্রোতের ফলে সমুদ্রে জল এক স্থান থেকে আরেক স্থানে অবস্থান ত্যাগ করে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের সমুদ্র স্রোত। যাই হোক, আজকের সমুদ্র তরঙ্গ নিয়ে আমাদের আলোচনা। এই সমুদ্র তরঙ্গ আমাদের জানতে হবে সমুদ্র তরঙ্গ কয় প্রকার বা এর প্রকারভেদ কী। একে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে সমুদ্র জলের আলোড়ন অনুসারে, অর্থাৎ এই যে আমি আগে বললাম সমুদ্র স্রোত যে ওঠানামা করে বা একই স্থানে থেকে অবস্থান করে বা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়, এই যে আলোড়ন, এই আলোড়নের ভিত্তিতে দুভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর দুই অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি? অনুদৈর্ঘ্য তরঙ্গটা হলো কি বলতো? অনুদৈর্ঘ্য তরঙ্গটা হলো অগভীর সমুদ্রে দেখা যায় এটা, অর্থাৎ যেখানে সমুদ্রের গভীরতা কম সেখানে এই অনুদৈর্ঘ্য তরঙ্গটা দেখা যায় এবং উপকূলের কাছাকাছি এটা লম্বভাবে একদম উপকূল বরাবর এই তরঙ্গটা দেখা যায়। আর অনুপ্রস্থ তরঙ্গটা কি? এটা হচ্ছে গভীর সমুদ্রে দেখা যায়, অর্থাৎ এই তরঙ্গটা হলো এই একই জায়গায় অবস্থান করে গভীর সমুদ্রে জলরাশি একই জায়গায় অবস্থান করে ওঠানামা করে, এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এরপর প্রকৃতি অনুসারে এটা খুবই ইম্পর্ট্যান্ট এই প্রকারভেদটা। এক হচ্ছে বিনাশকারী তরঙ্গ আর দুই গঠনকারী তরঙ্গ। তো এই বিনাশকারী তরঙ্গ আর গঠনকারী তরঙ্গ থেকে শর্ট কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। বিনাশকারী মানে কথাটা থেকে বুঝতে পারছো, অর্থাৎ এটা ক্ষয় করে বা ধ্বংস করে, উপকূলকে বিনাশ করে, এটা হচ্ছে বিনাশকারী তরঙ্গ। কি হয়, যখন প্রবল ঝড় বা তুফানের সময় সমুদ্রের তরঙ্গ ব্যাপক আকার ধারণ করে, তখন কি হয়, ওই তরঙ্গটা ঝড়ের সময় বিপুল জলরাশিটা উপকূলের দিকে আছড়ে ফেলে, তখনই সেটাকে ঝটিকা তরঙ্গ বলা হয়। এটাই হলো, এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর এই তরঙ্গে কি হয়, সোয়াশ অপেক্ষা
ব্যাকওয়াশের ক্ষমতা বেশি থাকে, তাই এত ক্ষয়ক্ষতিটা হয়। আচ্ছা, সোয়াশ আর ব্যাকওয়াশটা কী জিনিস? সোয়াশ হচ্ছে, আচ্ছা আমরা যারা যারা সমুদ্র দেখেছি বা সমুদ্রে ঘুরতে গেছি, দেখা যায় যে ওই যে জোয়ারের জলটা যেটা একদম উপকূল বরাবর এসে আছড়ে পড়ছে, যেটা সাদা ফেনা রূপে, ওইটাকে বলা হয় সোয়াশ। আর ব্যাকওয়াশ কী জিনিস? যেটা ওই জলটা আবার একদম বালিয়াড়ি ঘেঁষে আবার নিচের দিকে ফিরে যায় স্রোতটা, সেটাকে বলা হয় ব্যাকওয়াশ। এখানে একটা বিষয়, সোয়াশ অপেক্ষা ব্যাকওয়াশটা ক্ষমতা বেশি হচ্ছে বলছে বিনাশকারী তরঙ্গে। অর্থাৎ ব্যাকওয়াশ মানে যে জলটা ফিরে যাচ্ছে সমুদ্রের দিকে, সেই ফেরার সময় আবার কি হচ্ছে, অনেক ক্ষয় করে নিয়ে যায় না? দেখবা বালি সেখানটায় নালার মতো হয়ে যায় যখন ফিরে যায় জলটা, অর্থাৎ ক্ষয় পাচ্ছে, এটাই হচ্ছে ব্যাকওয়াশ। আর দুই কি, গঠনকারী তরঙ্গ, অর্থাৎ এটা গঠন করে উপকূলটাকে, গঠন করে উপকূলের ভূমিটাকে। আর এর ক্ষেত্রে তাহলে কি হবে? ব্যাকওয়াশের অপেক্ষা সোয়াশের ক্ষমতা বেশি হবে, অর্থাৎ যেটা আছড়ে পড়ছে উপকূলে তার ক্ষমতাটা বেশি হবে, আর যেটা ফিরে যাচ্ছে তার তুলনায়, জলটার তুলনায়। আর যখন উপকূলে আছড়ে পড়ছে তখন কি হয়, ওই সমুদ্র তরঙ্গের সঙ্গে কি হয়, অনেক নুড়ি বালি কাঁকড় পাথর সবগুলো টুকরোগুলো এসে উপকূলে আছড়ে পড়ে, এই কারণে ওখানে গঠন হয়, ভূমিরূপ গঠন হয়, এই কারণে এটাকে বলা হচ্ছে গঠনকারী তরঙ্গ। ক্লিয়ার হলো এটা? এরপর দেখো সমুদ্র তরঙ্গের বিভিন্ন প্রকার কার্য। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সমুদ্র তরঙ্গের বিভিন্ন প্রকার কার্য নিয়েই আলোচনা। দেখো এই কয় প্রকার কার্য হয় সমুদ্র তরঙ্গের? এক হচ্ছে ক্ষয় সাধন বা ক্ষয় কার্য, দুই পরিবহন বা অপসারণ, তিন অবক্ষেপণ বা সঞ্চয় কার্য। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্ষয় সাধন বা ক্ষয় কার্য, অর্থাৎ সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে কি কি ভূমিরূপ গড়ে ওঠে। এই টপিকটার উপর পরীক্ষায় 100% একটা কোশ্চেন হবে। সকলে দেখো, খুব সহজভাবে আমি উত্তরগুলো আমি এখানে দেখাচ্ছি, সকলে একবার ভিডিওটা দেখলে সকলের ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। তো দেখো এখান থেকে কেমনভাবে প্রশ্ন হতে পারে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্য থেকে? সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ আলোচনা করো। আমি এখানে 10টা পয়েন্ট দিয়েছি, 10টা পয়েন্টই দেখো একটার থেকে আর একটা সম্পর্কিত, প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পর্কিত, বোঝা গেল? এবং ছবিটা দেখলে পুরো কনসেপ্ট তোমাদের মাথায় ক্লিয়ার হয়ে যাবে। তো শুরু করা যাক তাহলে, এই প্রশ্নটার উত্তরটা কেমন হবে। প্রথম পয়েন্ট, অর্থাৎ সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে কি ভূমিরূপ গড়ে ওঠে? 1 নম্বর ভূমিরূপ হচ্ছে সমুদ্র ভৃগু। এই সমুদ্র ভৃগু জিনিসটা কি? প্রথমে আমাদের জানতে হবে সমুদ্র উপকূলে একটা শিলাগঠিত ভূমিরূপ থাকতে হবে, সেখানেই তো ক্ষয়কার্যটা চলবে। তাহলে একটা শিলাগঠিত ভূমিরূপ বা পাহাড়, অবনত পাহাড় কিছু একটা থাকতে হবে সমুদ্রের উপকূলে, সেখানেই ক্ষয়কার্যগুলো বেশি দেখা যাবে, ভূমিরূপগুলো সেখানে আমরা দেখতে পাবো। তাহলে কি বলছে এই সমুদ্র ভৃগু কী জিনিস? সমুদ্র তরঙ্গের অনবরত আঘাতের ফলে যখন উপকূল ভাগ ক্ষয় পেয়ে সমুদ্রের দিকে ঝুঁকে খাড়াভাবে অবস্থান করে, তখন ওই খাড়া পাড়কে সমুদ্র ভৃগু বলে। এবার দেখো ছবিটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো নিচে এখানে সমুদ্রর তরঙ্গটা অনবরত ধাক্কা খাচ্ছে কোথায়? উপকূল ভাগে। সমুদ্র তরঙ্গটা উপকূল ভাগে ধাক্কা খাচ্ছে, তার ফলে কি হয় দেখো এই জায়গাটায় একদম এখানটায় ক্ষয় পেতে পেতে দেখো ওখানে ক্ষয়কার্য চলছে, কিন্তু উপকূল ভাগের উপরের দিকটা দেখো যেখানে লেখা আছে সি ক্লিপ অর্থাৎ সমুদ্র ভৃগু, ওইভাবে ওর মাথাটা খাড়া পাড়টা সমুদ্রের দিকে ঝুঁকে অবস্থান করছে, এটাকেই বলা হয় সমুদ্র ভৃগু। ক্লিয়ার হলো? এবার 2 নম্বর পয়েন্ট, তরঙ্গ কর্তৃত মঞ্চ, অর্থাৎ এই সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে একটা যে মঞ্চের সৃষ্টি হয় সেটাকে বলছে তরঙ্গ কর্তৃত মঞ্চ। সেটা কেমন? সংজ্ঞাটা আমরা দেখি। প্রবল তরঙ্গের আঘাতে যখন সমুদ্র ভৃগু ক্ষয় পেয়ে ক্রমশ পিছনের দিকে সরে যায়, ফলে ভৃগুর পাদদেশে
সমুদ্রের দিকে একটি বিস্তৃত মঞ্চের মতো প্রায় সমতল ভূমি সৃষ্টি হয়, একেই তরঙ্গ কর্তৃত মঞ্চ বলে। একটা জিনিস দেখো, আমরা প্রথম পয়েন্টটা থেকে দেখো সব পয়েন্টগুলো সম্পর্কিত। প্রথম পয়েন্টটা কী হলো? সমুদ্র ভৃগু। দেখো প্রত্যেক পয়েন্টে সমুদ্র ভৃগুর সঙ্গে সম্পর্ক রয়েছে, অর্থাৎ সমুদ্র ভৃগুটা মাস্ট, ওটার পরেই ক্ষয়কার্য শুরু হচ্ছে। এবার বিভিন্ন রকমের ভূমিরূপ দেখতে পাচ্ছে সমুদ্র ভৃগুর পর থেকে। দেখো ছবিটা দেখো এবার সংজ্ঞাটা দেখলে বুঝতে পারবে। প্রবল তরঙ্গর, ওই যে সমুদ্র তরঙ্গের আঘাত, এখানে সমুদ্র তরঙ্গের আঘাত পেয়ে পেয়ে কী হচ্ছে দেখো, ভূমিরূপটা শিলা বা ভূমিরূপটা সমুদ্রের উপকূলে যে ভূমিরূপ ছিল সেটা ক্ষয় পেয়ে পেয়ে দেখো পিছনের দিকে সরে যাচ্ছে আস্তে আস্তে। আর সামনেটা কী হচ্ছে, এই জায়গাটা ধরে নাও সমুদ্র ভৃগু, এটা সমুদ্র ভৃগু, কিন্তু এর সামনের এই জায়গাটা কী হচ্ছে, এটা একটা মঞ্চের ন্যায় প্রায় সমতল ভূমি গড়ে উঠেছে, তাই না? এটাকেই বলা হচ্ছে যে তরঙ্গ কর্তৃত মঞ্চ। সংজ্ঞাটা আরেকবার পড়ে নাও, তাহলে দেখো। আর ছবিটা দেখো, পুরো ক্লিয়ার। অর্থাৎ প্রবল তরঙ্গের ধাক্কায়, অর্থাৎ দেখো সমুদ্র তরঙ্গ বারবার ধাক্কা খাচ্ছে উপকূলে, তার ফলে সমুদ্র ভৃগু ক্ষয় পেয়ে পিছনের দিকে সরে যাচ্ছে। ফলে ভৃগুর পাদদেশে অর্থাৎ নিচের দিকে কি হচ্ছে, একটা বিস্তৃত মঞ্চের মতো প্রায় সমতল ভূমি গড়ে উঠছে। এটাই হচ্ছে সমুদ্র কর্তৃত মঞ্চ। ক্লিয়ার হলো এটা? 3 নম্বর পয়েন্ট, অগ্রভূমি বা হেডল্যান্ড। এবার বলছো উপকূল রেখার উপর ক্ষয়কার্য চলার সময়, অর্থাৎ ওই সমুদ্র ভৃগুর উপর ক্ষয়কার্য চলার সময় যে অংশটা কঠিন শিলা দিয়ে গঠিত, সেটা ক্ষয় প্রতিরোধ করে সমুদ্রের দিকে অভিক্ষিপ্ত থাকে, তাকে অগ্রভূমি বলে। অর্থাৎ সমুদ্র ভৃগুর যে অংশটা কঠিন শিলা দ্বারা গঠিত সেটা ক্ষয় পাবে না, সেটা কিন্তু একদম মাথা উঁচু করে সমুদ্রের দিকেই অবস্থান করবে, কিন্তু ওর পাশ দিয়ে পাশের অংশগুলো ক্ষয়প্রাপ্ত হবে। দেখো অগ্রভূমির ছবিটা কেমন, এই যে ছবিটা দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখো এর পাশগুলো, পার্শ্ববর্তী অঞ্চলগুলো ক্ষয় পেয়ে পেয়ে ভিতরের দিকে ঢুকে গেছে, কিন্তু এই জায়গাটা, এই মস্তকটা এখানটায় দেখো কঠিন শিলা দ্বারা গঠিত, তাই এটা একদম অগ্রভূমি রূপে সমুদ্রের দিকে অভিক্ষিপ্ত রয়েছে। ক্লিয়ার হলো এটা? এর পরের পয়েন্ট, ঝুলন্ত উপত্যকা। এই বিষয়টা আমরা ক্লাস 10, মানে প্রত্যেকটা বিষয় যদিও পড়ে এসছে, কিন্তু এই ঝুলন্ত উপত্যকাটা আশা করি মনে থাকা উচিত সকলের। ক্লাস 10-এ ভালো করে পড়া হয়েছে। কেমন? সমুদ্র ভৃগুর পশ্চাৎ অপসারণের ফলে, অর্থাৎ সমুদ্র ভৃগু যত পিছনের দিকে সরে যায়, অনেক সময় সমুদ্রের দিকে প্রবাহিত নদীগুলি পর্যায়িত ঢাল সৃষ্টির সময় পায় না, ফলে সমুদ্র উপকূলে নদী উপত্যকাগুলিকে ঝুলন্ত বলে মনে হয়, একে ঝুলন্ত উপত্যকা বলে। আর এখানে জলপ্রপাত গড়ে ওঠে। অর্থাৎ যে সমস্ত নদীগুলো সমুদ্রে পতিত হয়, অনেক সময় দেখা যায় অনেক নদী কি হয়, পর্যায়িত আচ্ছা প্রত্যেকটা নদী নিশ্চয় ঢাল অনুযায়ী প্রবাহিত হয়, কিন্তু অনেক নদী দেখা যায় উপকূল বরাবর এসে কঠিন শিলা হয়তো বা সমুদ্র ভৃগুর ওখানে কঠিন শিলা থাকায় সেটা ঢাল তৈরি করতে পারে না সেই নদীটা। তখন কি হয়, সেই নদীটা উপর থেকেই সরাসরি নিচে সমুদ্রে পতিত হয়। এটাকে দেখতে অনেকটা, এই উপত্যকাটাকে, এই নদী উপত্যকাটাকে দেখতে অনেকটা ঝুলন্ত বলে মনে হয়, তখনই একে ঝুলন্ত উপত্যকা বলে। দেখো ছবিটা দেখো এবার, দেখেছো ছবিটা? ওই যে মাঝখান দিয়ে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান দিয়ে নদীটা প্রবাহিত হয়েছে, ওটা এসে সমুদ্রে পতিত হওয়ার আগে ও আর ঢাল তৈরি করতে পারেনি, সরাসরি সমুদ্রে মিশতে পারেনি, তাই উপর থেকেই ওই নদীটা সরাসরি জলপ্রপাত রূপে সমুদ্রে পতিত হচ্ছে। এটাকেই দেখতে অনেকটা ঝুলন্ত লাগছে, তাই এটাকেই ঝুলন্ত উপত্যকা বলে। ক্লিয়ার? 5 নম্বর পয়েন্ট হচ্ছে সমুদ্র গুহা বা সি কেভ। এটা কি জিনিস? কঠিন শিলা দ্বারা গঠিত ভৃগুর মধ্যে যদি কোনো কোমল শিলাযুক্ত দুর্বল স্থান থাকে, তবে সেই স্থান সমুদ্র তরঙ্গ দ্বারা দ্রুত ক্ষয় পেয়ে অনেক সময় গুহার সৃষ্টি হয়, একেই সমুদ্র গুহা বলে। বুঝতে পারলে ব্যাপারটা? ওই যে সমুদ্র ভৃগু অনেক সময়, এর আগে আমরা দেখছিলাম অগ্রভূমিটা কী হলো, কঠিন শিলা। এবার বলছে ওই কঠিন শিলার মাঝে যখন কোমল শিলা থাকে, সেই কোমল শিলাটা তাহলে তরঙ্গের আঘাতে আগে ক্ষয় পাবে, আর আগে ক্ষয় পাওয়ার ফলে সেখানটায় কী হয়, অনেক সময় গুহার সৃষ্টি হয় ক্ষয় পেয়ে পেয়ে, সেটাকেই বলা হয় সমুদ্র গুহা। ছবিটা দেখো এবার, বুঝতে পারছো ছবিটা? পার্শ্ববর্তী অঞ্চলগুলো সব দেখো, এর পাশগুলো সবগুলো হচ্ছে আমার
কঠিন শিলা, কিন্তু এই জায়গাটায় কোমল শিলা থাকায় এটা দ্রুত ক্ষয় পেয়েছে এবং এখানে গুহার সৃষ্টি হয়েছে। ক্লিয়ার হলো? এর পরের পয়েন্ট দেখো আমাদের স্বাভাবিক খিলান। সমুদ্র তরঙ্গের অবিরত আঘাতের ফলে সমুদ্র গুহা যখন অপর প্রান্তে পৌঁছে যায় তখন যে উন্মুক্ত সুড়ঙ্গের সৃষ্টি হয় তা দেখে মনে হয় একটি সেতু দুটি ভিন্ন শিলাদেহকে যুক্ত করেছে। এইরূপ স্বাভাবিক সেতুকে স্বাভাবিক খিলান বলে। অর্থাৎ দেখো, এবার ওই যে গুহা ছিল, ওই গুহার উপরে আবার সমুদ্র তরঙ্গ আঘাত হানছে, তার ফলে কি হয়, একটা সুড়ঙ্গের সৃষ্টি হয়। এবং সুড়ঙ্গ সৃষ্টি হলে কি হবে, একটা শিলা ছিল, তার মাঝখানটা পুরো এদিক থেকে ওদিক উন্মুক্ত হয়ে গেল ক্ষয় পেয়ে পেয়ে। তখন কি হবে, দেখে মনে হবে যেন দুই দিকের দুটো শিলা উপর দিয়ে একটা সেতু দ্বারা যুক্ত হয়েছে। আর এটা যেহেতু প্রাকৃতিক নিয়মেই ঘটছে, তাই এটাকে স্বাভাবিক সেতু বলছে, আর এই স্বাভাবিক সেতুকেই স্বাভাবিক খিলান বলে। এবার ছবিটা দেখো, পুরো ক্লিয়ার হবে। ছবিটা দেখতে পাচ্ছ, একদম মাঝখানটায় সমুদ্র তরঙ্গের আঘাতে, এটা প্রথমে একটা পাহাড় ছিল, সেটা সমুদ্র তরঙ্গের আঘাতে মাঝখানটা ক্ষয় পেয়ে পেয়ে প্রথমে গুহা হয়েছিল, তারপরে গুহাটা আরও ক্ষয় পেয়ে পুরো উন্মুক্ত হয়ে গেল। তার ফলে দেখো, দেখে মনে হচ্ছে যেন ওই উপরের এই অংশটা, ওটা হচ্ছে স্বাভাবিক খিলান, এদিকের এই শিলাটা আর এই শিলা দেহটাকে যুক্ত করেছে আমার এই উপরের অংশটা, একেই বলা হচ্ছে স্বাভাবিক খিলান। এর পরের পয়েন্টটা দেখো, স্ট্যাক বা স্কেরিজ। এই সমুদ্র তরঙ্গের আঘাতের ফলে ওই খিলানগুলো অনেক সময় ধসে পড়ে, তখন সমুদ্রের দিকের যে অংশটা বা যে পায়াটা স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে তাকেই বলা হয় স্ট্যাক। ছবিটা দেখো, দেখতে পেয়েছো? আগে এখানে ছিল কি, স্বাভাবিক খিলান ছিল, তার ফলে ক্ষয় পেয়ে পেয়ে কী হচ্ছে, একটা অংশ ক্ষয় পেয়ে গেল, ধস নামলো বা ক্ষয় পেলো, আর একটা অংশ একদম স্তম্ভরূপে দাঁড়িয়ে থাকলো সমুদ্রের মাঝ বরাবর। এটাকে বলা হচ্ছে যে স্ট্যাক বা স্কেরিজ। এরপরে পয়েন্ট দেখো, স্ট্যাম্প। এটা কি জিনিস? সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে স্ট্যাকের উচ্চতা হ্রাস পেয়ে সমুদ্র পৃষ্ঠের উচ্চতায় বা তার নিচে নেমে এলে তাকে স্ট্যাম্প বলে। অর্থাৎ দেখো, প্রত্যেকটা পয়েন্ট একটা একের সঙ্গে সম্পর্কিত। প্রথমে কি হলো, গুহা থেকে আসলো স্বাভাবিক খিলান থেকে আসলো স্ট্যাক, এবার স্ট্যাক থেকে আসছে স্ট্যাম্প। কি বলছে স্ট্যাম্পটা? ওই স্ট্যাকগুলো আরও ক্ষয় পাচ্ছে, ক্ষয় পেয়ে পেয়ে একসময় কি হয়, সমুদ্রের লেভেলে চলে আসে বা সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় নেমে আসে বা অনেক সময় সমুদ্রের তলদেশে চলে যায়, তখনই তাকে বলা হয় স্ট্যাম্প। দেখো ছবিটা, দেখতে পেয়েছো? এটা বলছে প্রায় সমুদ্রের পৃষ্ঠের উচ্চতায় আছে অথবা অনেক সময় সমুদ্রের তলায় নেমে গেছে, এটাকেই বলা হচ্ছে আমার স্ট্যাম্প। এরপরে পয়েন্ট দেখো, তার আগে এরপরে পয়েন্টের আগে দেখো, ওই চারটি জিনিস মনে রাখার জন্য আমি একটা ছবির সঙ্গে একটা চিত্রের মাধ্যমে চারটি জিনিসকেই দেখানোর চেষ্টা করেছি। তার ফলে তোমরা আরও সহজে বুঝতে পারবে যে ধাপে ধাপে কিভাবে এই চারটি জিনিস সৃষ্টি হয়েছে। দেখো, প্রথমে একটা ডায়াগ্রাম, সেটা কি দেখাচ্ছে ছবিতে, এখানে স্ট্যাম্প। প্রথমে দেখো একটা ভূমিরূপ, অর্থাৎ এখানে সমুদ্রভৃগু, এখানে ক্ষয় পেয়ে যে কালো অংশটা সেটা হচ্ছে গুহা, তারপর ওখানে আরও ক্ষয় পেয়ে সেখানটায় কী হলো, এখানটায় স্বাভাবিক খিলান হলো, তারপর ওখানে আর একটু ক্ষয়কার্য চলার ফলে এখানটায় কী হলো, স্ট্যাক হলো, ওই স্ট্যাকের উপর আবার ক্ষয়কার্য চলার ফলে এখানটা আবার স্ট্যাম্প হলো। দেখো, আরেকটা বাস্তব চিত্র দেখাচ্ছি, বুঝতে পেরেছো? এখানটায় দেখো গুহা হয়েছে, এখানটায় স্বাভাবিক খিলান, এখানটায় স্ট্যাম্প, আর এখানটায় স্ট্যাক। ক্লিয়ার? দেখো ছবিটা দেখলে ক্লিয়ার হলো? ওকে। তো এবার এর পরের পয়েন্ট দেখো, ব্লো হোল বা গ্লুপ। এটা কি জিনিস? এটা একটু ভালো করে পড়বে। ওই সমুদ্রভৃগুর মধ্যে কোনো দুর্বল শিলা থাকলে সেখানে প্রথমে একটি গুহার সৃষ্টি হয়, যেটা আমরা আগে পড়ে আসলাম, সমুদ্র গুহা। এবার ওই সমুদ্র গুহার উপর আরও সমুদ্র তরঙ্গের আঘাত ঘটছে। ওই আঘাতের সময় কি হয়, গুহার মধ্যে যে বায়ু থাকে সেই বায়ুগুলো শিলাগাত্রে, অর্থাৎ গুহার
শিলাগাত্রে চাপ দেয়। তার ফলে কি হয়, গুহাটা আরও বৃদ্ধি পায়। এরপর এক সময় কি হয়, ওই গুহার ছাদটা ধসে গিয়ে গর্তের সৃষ্টি হয় উপরের দিকে, গুহার উপরের দিকে গর্তের সৃষ্টি হয়। পরবর্তীতে ওই গর্ত দিয়ে এরপরে যে তরঙ্গ আসে, সেই তরঙ্গের চাপে বায়ু ও জল গর্জনের সাথে সবেগে বেরিয়ে যায় ওই গুহার ছাদের যে গর্তটা সৃষ্টি হয়েছিল সেখান দিয়ে। এইরূপ গুহামুখকে বলা হয় ব্লো হোল। চিত্রটা দেখো, বুঝতে পেরেছ? সমুদ্রের এখানটায়, নিচে এখানটায় কী রয়েছে, গুহা। ওই গুহার ভিতর দিয়ে আরও ক্ষয়প্রাপ্ত সমুদ্র তরঙ্গের আঘাতে আঘাতে গুহার উপরে একটা কি হয়েছে, গর্ত সৃষ্টি হয়েছে। সেই গর্ত দিয়ে দেখো এই যে সাদা সমুদ্রের জল উপরের দিকে ওইভাবে তীব্র বেগে সবেগে বেরিয়ে আসে। এটা হচ্ছে ব্লো হোল বা গ্লুপ। ক্লিয়ার হলো? এর পরের পয়েন্ট অর্থাৎ লাস্ট পয়েন্ট, সেটা কি, জিওটা আবার কি জিনিস? ওই সমুদ্র উপকূলে দুর্বল শিলার অবস্থানের কারণে পরপর একাধিক ব্লো হোল বাড়তে বাড়তে একত্রে মিলে গিয়ে দীর্ঘ ও সংকীর্ণ খাঁড়ির সৃষ্টি করে। একে স্কটল্যান্ডে জিও বলে। ব্যাপারটা বুঝতে পারলে? এরপরে জিওর পরের ধাপটা হচ্ছে ব্লো হোলের পরের ধাপ হচ্ছে জিও। অর্থাৎ দুটো ব্লো হোল বা একাধিক ব্লো হোল আরও ক্ষয় পেয়ে পেয়ে যখন ধসে যায়, অর্থাৎ একটা সংকীর্ণ খাঁড়ির সৃষ্টি করে উপরটা ধসে গিয়ে, তাকেই বলা হচ্ছে জিও। ছবিটা দেখো, বুঝতে পারলে? এই যে গুহার উপরে অনেকগুলি ব্লো হোল ছিল, সেগুলো ক্ষয় পেয়ে পেয়ে যুক্ত হয়ে গেছে একে অপরের সঙ্গে। তখন কি হয়েছে, একটা সংকীর্ণ খাঁড়ির সৃষ্টি হয়েছে, সেটাকেই বলা হচ্ছে জিও। আশা করি সকলে টোটাল আলোচনাটা বুঝতে পারলে, সকলের ভালো লাগলো। সকলকে ধন্যবাদ। ভিডিওটা বারবার দেখো এবং চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে, যাতে পরের ভিডিওগুলো সহজেই সকলে নোটিফিকেশন পেতে পারো। আশা করি সকলের ভালো লাগলো। সাথে থাকো, শিখতে থাকো।